ওকে, সো তাহলে কয়েকজন আমরা অলরেডি জয়েন করে ফেলছি। লেটস স্টার্ট দ্য লেকচার। যে ইলেকট্রিক চার্জ, যে এটা হলো আমাদের চ্যাপ্টার 9, এইটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন। ওকে, সো লেটস সি। সো এটা হলো চ্যাপ্টার 9। এখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি জিনিসটা আমরা আরো ডিটেইলে তো আগে পড়ে আসছিলাম। এখানের মধ্যে কয়েকটা কোয়েশ্চেন যেগুলো তোমরা কোয়েশ্চেন পেপারে পাবা, অলরেডি তোমরা সলভও করছো। ওখানের মধ্যে ব্যাপারগুলি কি ছিল, যে ওয়েনেভার টু ইনসুলেটরস, ঠিক আছে, যখন দুইটা ইনসুলেটরকে কি করা হয়, একজনের সাথে আরেকজনকে রাব করা হয়, হোয়াট হ্যাপেন্স, ইলেকট্রন ট্রান্সফার হয়, তাই না? তো তাহলে এই কয়েকটা কথা, স্পেসিফিক কয়েকটা ওয়ার্ড তোমার খুবই ফোকাস দিয়ে জানা লাগবে। কেমন কেমন ব্যাপার? ফার্স্ট অফ অল, মোস্ট কমন অ্যান্সার মার্ক স্কিমের মধ্যে যখন নাকি তুমি দেখবা মোস্ট আমাদের দুইটা পয়েন্ট কভার করে, এই দুইটা জিনিস কি কি? when two insulators are rubbed together, electron transfer occurs. Electron transfer occurs due to friction. এই যে লাস্টের কয়েকটা ওয়ার্ড লিখলাম, এই জিনিসগুলো হলো আমাদের মার্কস ডিটারমাইনিং ফ্যাক্টর। যে ইলেকট্রন ট্রান্সফার লিখাতে 1 মার্ক, আর ডিউ টু ফ্রিকশন লিখাতে আরেক মার্ক। এই যে তুমি পুরাটা এটা লিখলা, কি লিখছো, যে যখন দুইটা ইনসুলেটরকে একজনের সাথে আরেকজনকে কি করা হবে, রাব করা হবে, হোয়াট উইল হ্যাপেন, ইলেকট্রন ট্রান্সফার হবে। কার কাছ থেকে কার কাছে যাবে? ওয়ালাইকুম আসসালাম মুনায়জা। সো কার কাছ থেকে কার কাছে ইলেকট্রন ট্রান্সফার হবে ওইটা আমাদের জানার দরকার নাই। ওয়ালাইকুম আসসালাম মাহফুজ। সো যেটা যে জিনিসটা বলতেছিলাম, এখানে আমাদের কেমব্রিজের সিলেবাসে এই হায়ারার্কি লিস্ট বলতে একটা জিনিস আছে, বুঝছো? সরি, এই লিস্টটা কেমন, যে তোমার কয়েকটা ইনসুলেটরের এরকম লিস্ট দেওয়া আছে, তো ওই ইনসুলেটর গুলার লিস্টের মধ্যে কাজটা কি, ইনসুলেটর যে দুইটা তুমি রাব করবা ওই দুইটার মধ্যে কে ইলেকট্রন গেইন করবে, কে ইলেকট্রন লুজ করবে। হ্যাঁ, এই জিনিসটার একটা লিস্ট বানানো আছে, কিন্তু এটা কেমব্রিজের সিলেবাসে। কিন্তু আমরা কোনটা ফলো করি? আমরা তো এডএক্সেল বোর্ড একটা ফলো করি। সো এডএক্সেল এর জন্য উই ডোন্ট হ্যাভ টু নো দিস, ঠিক আছে? আমাদের হায়ারার্কি লিস্টটা দরকার নাই, বাট জাস্ট টু লেট ইউ নো যে এরকম একটা হায়ারার্কি লিস্ট এক্সিস্ট করে। যে হাউ ডু উই নো যে একটা প্লাস্টিক আর একটা উলেন ক্লথ দুইটা আমরা রাব করলাম, সো কার কাছ থেকে কার কাছে ইলেকট্রন যাবে, যে কে ইলেকট্রন গেইন করবে, কে ইলেকট্রন লুজ করবে, এটা আমরা আগে থেকে বের করতে পারি, বাট দ্যাট ইজ নট ইন আওয়ার সিলেবাস। সো তাহলে এই জিনিসটা আমাদের দরকার নাই। ওকে, জাস্ট হোয়াট উই নিড টু নো, দুইটা ইনসুলেটরকে একজনের সাথে আরেকজনকে যদি আমরা রাব করি, হোয়াট উইল হ্যাপেন, ইলেকট্রন ট্রান্সফার হবে। কিসের জন্য? ফ্রিকশনের জন্য। সো তাহলে এখানের জন্য কি বলবো? the material that gains electrons, ইলেকট্রন গেইন করলে কি হবে, এক্সেস নেগেটিভ চার্জ হয়ে গেছে তার মধ্যে, সো তাহলে ইট উইল বিকাম নেগেটিভলি চার্জ। সো তাহলে the material that gain electrons become negatively charged, and the material that loses electrons, sorry, become positively charged. ওকে, সো তাহলে আমাদের আন্ডারলাইন করা যেই দুইটা জিনিস, এই দুইটা কিন্তু তোমাদের মাস্ট মনে রাখতে হবে। তোমাদেরকে মার্ক স্কিম গুলা যখন দিব, অলরেডি তোমরা কোয়েশ্চেন পেপার সলভ করছো জানি, বাট স্টিল এই স্পেসিফিক চ্যাপ্টার ওয়াইজ যখন নাকি ওয়ার্কশিট গুলা দিচ্ছে, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এন্ড তোমাদের আমি একটা কাজ করব, কি করব, যে ইউ উইল হ্যাভ টু সিট ফর টেস্ট। সো এই ফ্রাইডের জন্য আমরা টেস্টটা রাখতেছি না, বিকজ এই ফ্রাইডের আগে তোমাদের ইলেকট্রিসিটির ওয়ার্কশিট গুলার সলিউশন তো আমি করাই দিতে পারতেছি না, বিকজ তোমরা তো আজকে করো নাই। অর এলস আজকে 7-8 এর ওয়ার্কশিট দেখায় দিয়ে আরেকটা চ্যাপ্টার 9 এরটা করাই দিতাম, কিন্তু তোমাদের মনে হয় কয়েকজনের ম্যাথস এর মক আছে আজকে 8টা বাজে। তো তাহলে ওইটার জন্য আজকে আমরা জাস্ট চ্যাপ্টার 9 এর রিভিউটা করে নিব ভালো মতো ডিটেইলে, তাহলে যেন তোমরা ওয়ার্কশিটটা নিজেরাই পারো। সো স্যাটারডেতে আমরা পুরো ওয়ার্কশিটটা শেষ করব, ইলেকট্রিসিটির বাকি যতগুলি আছে। দেন
বাকি যে 2 দিন, যে মানডে আর ওয়েডনেসডে নেক্সট উইকের, ঠিক আছে, নেক্সট উইকের মানডে আর ওয়েডনেসডেতে আমরা ছোট কোন একটা টপিক লাইক কি বলে ডেনসিটি প্রেসারের যে টপিকটা আছে ওই টপিকটা কভার করলাম। দেন সামনের ফ্রাইডে কত তারিখ, আমি একটু ডেটটা দেখে নেই, 1 মিনিট। ওকে, 18th। সো 18th জুন তোমাদের টেস্ট হবে কিসের উপর? 18th জুন ফ্রাইডেতে ইলেকট্রিসিটি এন্ড ডেনসিটি প্রেসার, ও ডেনসিটি প্রেসার না করায় ইলেকট্রিসিটির সাথে রিলেটেড হলো ম্যাগনেটিজম। সো তাহলে আমরা ম্যাগনেটিজমটা করতে পারি, এটা বেটার হয়। সো ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজমের টেস্ট হবে তোমাদের ফ্রাইডেতে। এন্ড এই টেস্টটা আমরা অনলাইনে নিব, কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি মেইন এক্সাম দিবা তো তোমরা। সো এর জন্য তোমাদের মক যেভাবে করে দিতা মনে আছে মাহফুজ, যে ইহাবে যে তোমরা হার্ড কপি পেপারটা নিয়ে আসতা, দেন আমাদের লাইভে এসে তোমরা ক্যামেরা অন করে পরীক্ষা দিতে, ওভাবে করে নিব, ঠিক আছে? সো তাহলে আমি ওই ডেটটা ফিক্স করে দিব যে কবে যে তোমরা কোশ্চেন পেপারটা নিয়ে আসবে ইহাব থেকে, ওইটা আমি ফিক্স করে দিব। দেন তোমরা ইহাবে যে কোশ্চেন পেপারটা কালেক্ট করে আনবা। দেন আমরা 18th জুনে ফ্রাইডেতে টেস্ট দিব। প্রতি উইকলি টেস্টটাই এমন ভাবে হবে, তাহলে আমাদের হার্ড কপি পেপারে লিখে প্র্যাকটিস হবে। এন্ড তোমাদের চেকড কপিটাও সুন্দর মতো টাইম মতো ফেরত পাবা। তো ওইটাতে তোমাদের ভুলগুলো দেখতে ইজি হবে। আদার দেন আমরা যদি অনলাইনে পিডিএফ এ এক্সাম নেই, যে তোমরা যদি পিডিএফ গুলো সাবমিট করো, দেন ওগুলা একটু কতজনের প্রবলেম হয় আর কি, যে চেক করে ফেরত দিলাম বাট স্টিল দে ডোন্ট অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড যে কোথায় কোথায় তাদের ভুল গেছে এন্ড সামথিং। ওকে, সো তাহলে আমরা এরকম হার্ড কপি টেস্ট গুলা নিব, ঠিক আছে? এই জিনিসটা আমি আরো ডিটেইলে সামনের উইকে বলে দিব, সমস্যা নাই। বাট এখন জাস্ট আমি ছোট একটা কথা বলে রাখলাম যে ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম এই 2 উইক মিলে শেষ করে সামনের ফ্রাইডেতে আমাদের টেস্ট। অলরাইট, সো লেটস সি। স্ট্যাটিক ইলেকট্রিসিটির ছোট কথা, যেগুলা ছোট না অ্যাকচুয়ালি এগুলা রিলেটেড কোশ্চেন আমাদের বেশি আসে। সো এই 2টা পয়েন্ট আমি বারবার করে এমফেসিস করতেছি, এটা তোমাদের মনে রাখবা। কি কি হয়? ইলেকট্রন ট্রান্সফার হয় কিসের জন্য? ফ্রিকশনের জন্য। দ্যাটস ইট। ওকে, নাও ফার্স্টে আমাদের একটা ভিডিও স্ট্যাটিক ইলেকট্রিসিটি রিলেটেড ওই কগনিটর চ্যানেলে। সো লেটস ওয়াচ দ্যাট। ইউটিউবে যাই। সো সেম ইনস্ট্রাকশন অ্যাজ বিফোর। ভিডিও দেখতে সময় কোনো প্রবলেম ফেস করলে হ্যান্ড রেজ করবা, ভিডিও পজ দিয়ে তোমাদের কোশ্চেনের অ্যানসার দিব, দেন আবার ভিডিও কন্টিনিউ করব। ওকে, সো লেটস স্টার্ট। Today's video covers static electricity, which is the buildup of charge on insulating materials and can cause sparks when it's discharged. Now, all materials contain charge because they contain positive protons and negative electrons. Normally, though, these charges cancel each other out, which means that most materials are neutral overall. If materials are rubbed together, though, like a bag and a hat, then the friction between the two objects causes electrons to be rubbed off one of them and onto the other one. In conducting materials like metal, where the electrons are able to move, the electrons just flow straight back again, and so no charge ever builds up. In insulating materials, though, like a polythene rod and a cloth, the electrons can't flow back, and so the transfer caused by the friction leaves a positive static charge on the material that lost the electrons, in this case the cloth, and a negative static charge on the one that gained them, the polythene rod. Which way the electrons get transferred each time depends on the specific materials involved. ওকে, সরি, ইলেকট্রিসিটি চলে গেছে, আমি ডেটা দিয়ে আবার ক্লাস অন করতেছি। অলরেডি পিসির কানেকশন চলে আসছে, তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে। ওকে, সো তাহলে শুনতে পাচ্ছ, দ্যাটস ভেরি গুড। আমি আইপ্যাডে একটু কানেক্ট করে নেই। আচ্ছা, আইপ্যাড অলরেডি মনে হয় কানেক্ট হয়ে গেছে। তোমরা কি আইপ্যাডের স্ক্রিন এখনো দেখতে পাচ্ছ না? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, সো তাহলে স্ক্রিন যদি দেখা যায় দেন ভেরি গুড। লেট মি সি, জাস্ট একটু ওয়াইফাইটা একবার চেক করে নেই কানেক্ট হয়েছে নাকি। ইয়েস, কানেক্ট হয়ে গেছে। অলরাইট, সো লেটস কন্টিনিউ। তো একটু আমি পিছে টেনে দিছি, তাহলে তোমরা কারেন্ট চলে যাওয়ার পর যতটুকু মিস করছো ওটা যেন আরেকবার দেখতে পারো। সো লেটস স্টার্ট अगेन। And onto the other one.
and onto the other one. In conducting materials like metal, where the electrons are able to move, the electrons just flow straight back again, and so no charge ever builds up. In insulating materials though, like a polythene rod and a cloth, the electrons can't flow back, and so the transfer caused by the friction leaves a positive static charge on the material that lost the electrons, in this case the cloth, and a negative static charge on the one that gained them, the polythene rod. Which way the electrons get transferred each time depends on the specific materials involved. For example, if we took a similar cloth and used it to rub an acetate rod instead, then the electrons would get rubbed off the acetate rod, leaving it positive, and onto the cloth, making it negative. In any case, the key point to remember is that it's only the negative electrons that are transferred. The positive static charges occur because an object has lost negative charge, and not because it's gained positive protons. The next thing we need to look at is what happens if an object keeps on gaining negative electrons. As more and more electrons are transferred, and the size of the charge increases, a potential difference will develop between the charged material and the Earth, or any earthed object like us. Because remember, earthed objects are always at 0 volts. If the potential difference between the charged object and the earthed object is large enough, then electrons can jump across the gap. And that jumping of electrons is what a spark is. One thing we need to point out is that charges can sometimes build up on conductors too. It's just much less common. For example, cars can build up charge because their metal frame is in contact with the wind, which can transfer electrons. You've probably experienced this yourself when you've touched a car and got an electric shock. This is just a small spark from the car discharging to the earth through your body. Anyway, that's everything for this video. ওকে, সো তাহলে এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা জানি না এমন নতুন কিছুই বলে নাই, বাট অল্প কথায় তারা আমাদের অলরেডি নোন জিনিসগুলোকে সামারাইজ করে দিছে, তাই না? তো এই ভিডিও দেখার পরে কারো কি কোনো কনফিউশন আছে যে কোনো কিছু বুঝো নাই এই ভিডিওতে এক্সপ্লেন করা হয়েছে, সামথিং লাইক দ্যাট? Yes, sir. ওকে, তো এখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি ভিডিওর পর লেটস সি এখানের মধ্যে কি কি দেওয়া আছে পরে। ওকে, অ্যাট্রাকশন এন্ড রিপালশন ব্যাপারটা দেখো কি হচ্ছে। লাইক চার্জেস রিপেল, অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট, এই ব্যাপার তো আমরা অলরেডি জানি। তো কি বলতেছে, অপোজিট অ্যাট্রাক্ট, লাইকস রিপেল চার্জেস উইথ দ্য সেম সাইন, মানে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ কি করবে, রিপেল করবে, বাট অপোজিট সাইন গুলো অ্যাট্রাক্ট করবে। সো এই যে এখানের মধ্যে নিউক্লিয়াসের অ্যারাউন্ডে যে আমাদের কি হয়, ইলেকট্রনস গুলো এরকম অরবিট করে, তো অমন টাইপের একটা যে ব্যাপার দেখানো হয়েছে যে the negative charges are attracted towards the positive charges, এমন টাইপের ব্যাপার। ওকে, লাইক চার্জ গুলো যে রিপেল করে দূরে সরে গেল, যে দেখো একটু পরে অ্যানিমেশনটা আবার আসবে, যে প্রথমে লাইক চার্জ গুলো একসাথে ছিল তখন কি হয়েছে, দে মুভড অ্যাপার্ট ফ্রম ইচ আদার, এই যে রিপেল হয়ে দূরে সরে গেল। এইখানের মধ্যে আমাদের চার্জের ব্যাপারটা কি, চার্জ গুলা হলো আমাদের স্পেসিফিক যেই ফিজিক্যাল একটা প্রপার্টি, যেটা কি করে ইলেকট্রিক ফিল্ডের ব্যাপার, বুঝছো মাহফুজ? এটা যদি আমরা এরকম ডিটেইলসে বলতে চাই, এখানের মধ্যে আমাদের ইলেকট্রিক ফিল্ড আর এনার্জির প্রত্যেকটা জিনিসেরই আমাদের আসলে ফিল্ড আছে, বুঝছো? আমরা একটা জিনিস পড়ছিলাম মনে আছে, যারা নাকি আমার কাছে পড়ছিল ও লেভেলসে তারা তো অলরেডি জানো কি ব্যাপার, আমাদের ফান্ডামেন্টাল কয় টাইপের ফোর্স আছে বলো তো? ফান্ডামেন্টাল ফোর্স কয়টা ছিল? 5 ছিল নাকি 4? 4টা ছিল, বুঝছো? গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোম্যাগনেটিক, দেন নিউক্লিয়ারের মধ্যে 2টা, কি কি? উইক নিউক্লিয়ার এন্ড স্ট্রং নিউক্লিয়ার, তাই না? এমন ব্যাপার মনে আছে তোমাদেরকে যে চ্যাপ্টার 2 তে পড়ানো হয়েছিল ফোর্সের মধ্যে?
সো এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের বেসিক যে ফান্ডামেন্টাল টাইপ অফ ফোর্সেস গুলো যদি আমরা লিস্ট করি, এই হলো আমাদের ফোর্সেস গুলি। ওকে, সো নাও প্রত্যেকটা ফোর্স ফিল্ডের, ঠিক আছে, প্রত্যেকটা ফোর্স এরকম এক্সার্ট করার জন্য আসলে একটা ফিল্ড থাকে। আমরা কিসের মধ্যে, আমাদের যে একটা ওয়েট আছে, ওয়াই ডু উই সে দ্যাট যে আমাদের উই হ্যাভ আ ওয়েট? বিকজ আর্থ নিজে একটা ম্যাসিভ অবজেক্ট, আমরা নিজে একটা ম্যাসিভ অবজেক্ট। ম্যাসিভ মানে কি? ম্যাসিভ মানে বড় বুঝাইতেছি না, ম্যাসিভ মানে হলো ম্যাস ওয়ালা অবজেক্ট। ওকে, সো তাহলে আর্থের একটা ম্যাস আছে, আমার একটা ম্যাস আছে। অ্যারাউন্ড এনি ম্যাস কি হয়? একটা ফিল্ড এক্সিস্ট করে। কি ফিল্ড? ম্যাস ওয়ালা পার্টিকেলের চারপাশে গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকে। সো ওয়েন টু গ্র্যাভিটেশনাল ফিল্ডস ওভারল্যাপ উইথ ইচ আদার, তো তখন তাদের মধ্যে কি হবে? একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। বিকজ এই যে এই হলো তুমি, তো ইউ হ্যাভ আ গ্র্যাভিটেশনাল ফিল্ড যেটা তোমার দিকে এরকম পয়েন্ট করে। আর্থ ইটসেলফ হ্যাজ আ গ্র্যাভিটেশনাল ফিল্ড যেটা কি করে? ইট অ্যাট্রাক্টস এভরিথিং টুয়ার্ডস দ্য সেন্টার, তাই না? তুমি তোমার দিকে আর্থকে অ্যাট্রাক্ট করো, আর্থের সেন্টারের দিকে তোমাকে অ্যাট্রাক্ট করে। সো হোয়াট হ্যাপেন্স? তুমি আর্থের কাছে একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করো। ইন দ্য সেম ওয়ে, এই যে চার্জড পার্টিকেল আছে না, চার্জড পার্টিকেলদের চারপাশে কেমন টাইপের ফিল্ড থাকবে? ইলেকট্রিক ফিল্ড থাকে। বুঝছো? আমরা ম্যাগনেটিক ফিল্ড যেরকম পড়ছিলাম ম্যাগনেটিজমে, ইলেকট্রিক চার্জ পার্টিকেলের চারপাশে কি থাকবে? আচ্ছা, তো তাহলে স্যার যে আবার জিনিস, বলবেন? হ্যাঁ হ্যাঁ বলি নাই, এখানের মধ্যে দেখো যে ম্যাসওয়ালা পার্টিকেলের চারপাশে কি থাকে? গ্র্যাভিটেশনাল ফিল্ড, রাইট? ম্যাগনেটের জি স্যার। চারপাশে কি থাকে? ম্যাগনেটিক ফিল্ড, তাই না? ম্যাগনেটের জি চারপাশে কি স্যার। থাকবে? ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তো তাহলে চার্জড পার্টিকেলের চারপাশে কি থাকে? চার্জড পার্টিকেলের চারপাশে ইলেকট্রিক ফিল্ড থাকে। এই ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটা আমরা A2 তে যে পড়বো। আমি জাস্ট আজকে তোমার বোঝার জন্য যে ইনডেপথ যে এক্সপ্লেনেশনটা চাইছো, যেহেতু আমরা রিভিশন করতেছি এন্ড অলরেডি ডান উইথ দ্য সিলেবাস, তো আমরা একটু ইনডেপথের তুমি যে ডিসকাশনটা চেয়েছো এটা আমি একটু ডিসকাস করি। ওকে, সো দেখো কাজটা কি। দ্য পজিটিভলি চার্জ পার্টিকেল, তার ইলেকট্রিক ফিল্ড দেখতে এরকম হয়। দ্য ফিল্ড ইজ রেডিয়ালি আউটওয়ার্ডস। বুঝছো? একটা পজিটিভলি চার্জ পার্টিকেলের জন্য ফিল্ড হলো দেখতে এরকম, আর একটা নেগেটিভলি চার্জ পার্টিকেলের জন্য দ্য ফিল্ড ইজ লাইক দিস, টুয়ার্ডস দ্য চার্জ, এমন টাইপের। ঠিক আছে, সো এখন দেখো হোয়াট হ্যাপেন্স। দাঁড়া আমি একটু এটা অপোজিট পেজে আঁকি, এখানের মধ্যে আঁকি, তাহলে পরে বুঝতে পারবা। সো দিস ইজ আ পজিটিভলি চার্জ পার্টিকেল and the field around it is like this. Okay, কি ফিল্ড এটা মাহফুজ? ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, ভেরি গুড। সো তাহলে এটা হলো the field around a positively charged particle. Okay, and what is the field pattern around a negatively charged particle? This is like this. Okay, so now when you bring these two charges close together, দেখো তো তাদের ফিল্ড গুলা কি জয়েন হয়ে যাচ্ছে লাইন না হয়ে একটার যাচ্ছে। সাথে একটা? সো তাহলে হোয়াট হ্যাপেন্স? দে অ্যাট্রাক্ট ইচ আদার, যে দোনোটা সেম ডিরেকশনে আছে। বুঝতে পারছো? the fields are in the same direction, so they attract each other. But যদি তুমি সিমিলার চার্জ রাখো, what will happen? যে আমাদের ম্যাগনেটিক পোল গুলাতেও কি হয়েছিল? সেম পোল গুলা রিপেল করতো না? what was the reason? এখানে মধ্যে আমরা দেখতে পাবো। দেখো দুইটা পজিটিভ চার্জ দিলাম, so what happens? একটা আরেকটাকে কি করতেছে? রিইনফোর্স করতেছে নাকি অপোজিট ডিরেকশনে যে ক্যান্সেল আউট করে দিচ্ছে? একজন আরেকজনের অপোজিট ডিরেকশনে যে তারা কি করতেছে না, নিজেদের মধ্যে একটা সেপারেশন ক্রিয়েট করতেছে। বিকজ দিস চার্জ ইজ ট্রাইং টু পুশ সামথিং অ্যাওয়ে ফ্রম ইট, দিস চার্জ ইজ ট্রাইং টু পুশ সামথিং অ্যাওয়ে ফ্রম ইট। সো তাহলে তারা দুজন কি করবে? তারা দুজন রিপেল করবে। এখন বুঝতে পারছো যে লাইক চার্জেস রিপেল এন্ড অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট, এই ব্যাপারটা কেন? জি স্যার। ওকে, আচ্ছা, যারা একটা সুন্দর কোয়েশ্চেন করছো যে হিউম্যানের তো ম্যাস আছে, সো তাহলে হিউম্যানদের মধ্যে অ্যাট্রাকশন হয় না কেন? হয়, হয় না যে এমন না, কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্সটা খুবই কম। ওকে, এইগুলাও আমরা আস্তে আস্তে বড় হলে পড়বো। আমি তোমাকে একটা ছোট এক্সাম্পল ক্যালকুলেশন দেখাই, ঠিক আছে?
এই জিনিসটা সবাই একটু ফোকাস করো, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। তোমরা দেখো অ্যাকচুয়ালি আমরা জি এর ভ্যালু, যে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি 10 ধরি না ফর ইয়েতে, কি বলে 10 নিউটন সেকেন্ড, সরি নিউটন পার কেজি, এরকম হলো আমাদের কি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ভ্যালু, তাই না? অ্যাকচুয়াল ভ্যালু হলো 9.81 আর কি, ঠিক আছে? ওইটা আমরা এ লেভেলসে পড়বো এখন না। হ্যাঁ 9.8 ও হয়, 9.81 ধরি আমরা ফিজিক্সে। ওকে, সো যে কোনোটাই কারেক্ট, বাট এখানের মধ্যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি তোমাদেরকে যদি দেখায়, দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, মনে আছে আমরা অ্যাস্ট্রোফিজিক্সে একটা জিনিস পড়ছিলাম মুবাশিরা, দুইটা ম্যাসওয়ালা অবজেক্টের মধ্যে তো গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে ম্যাসের রিলেশনশিপ কেমন ছিল? দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাসেস, তাই না? আর ডিস্টেন্সের সাথে রিলেশনশিপটা কেমন ছিল মনে আছে? The gravitational force is inversely proportional to the square of the distance between them, তাই না? Yes, inversely, কিন্তু এটা কি ইনভার্স স্কোয়ার, যে ডিস্টেন্সটা ডাবল করলে ফোর্সটা কি হয়ে যাবে 1/4 হয়ে যাবে, এমন টাইপের ব্যাপার। সো ডিস্টেন্সটাকে আর দিয়েও রিপ্রেজেন্ট করে, মাঝে মাঝে ডি দিয়েও রিপ্রেজেন্ট করে, সমস্যা নাই। এখন দেখো, সো তাহলে এফ প্রপোর্শনাল টু m1 m2 আর এফ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি স্কোয়ার, তো একবারে এমন লেখা যায় না মোনাইজা যে এফ প্রপোর্শনাল টু m1 m2 বাই ডি স্কোয়ার, রাইট? তো এখন এখানের মধ্যে দেখো প্রপোর্শনালিটি সাইন সরাইতে আমাদের কি করতে হয় ফারহান? In order to remove a proportionality sign, what we need to introduce? একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। ভেরি গুড মোনাইজা। সো তাহলে তানভীরও বলছে ওকে, সো তাহলে কি করতে হবে? প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য একটা কনস্ট্যান্ট আনতে হবে। ইন দিস কেস দ্য কনস্ট্যান্ট ইজ ক্যাপিটাল জি, which is known as, this is known as universal gravitational constant। হ্যাঁ, এইটাই হলো মেইন কালপ্রিট, যে হিউম্যানের মধ্যে এত বেশি অ্যাট্রাকটিভ ফোর্স কেন কাজ করে না, বুঝছো যারা? আর না হলে পরে তোমার ক্রাশের সাথে তোমার অনেক বড় একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতো, বুঝছো? সো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালুটা হলো খুবই 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 কম। কত? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। ওকে, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই ইউনিট তোমাদের এখন জানার দরকার নাই, ভ্যালুটা জাস্ট বলে রাখলাম। ভ্যালু কিন্তু এগুলো তোমাদের ক্যালকুলেটরেও আছে। ইয়েস, অ্যাট্রাকশন তো কাজ করে কিন্তু খুবই কম, কিন্তু এইটা যদি জি এর ভ্যালু যদি আরো বড় হইতো তো তাহলে আরো বড় অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতো, বুঝছো? যে ওর সাইড থেকেও আসতো, জাস্ট তোমার সাইড থেকে না। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমরা ভ্যালুজ একটু বসায় দেখি। হ্যাঁ, ফার্স্টে আর্থের সাথে আমাদের হোয়াট হ্যাপেন্স, মনে করো এটা কার জন্য ক্যালকুলেশন করব? ফারহান, ঠিক আছে? ফারহানের ম্যাস কত? 90। আচ্ছা, 70 কেজি। ওকে, সো তাহলে ফারহানের ম্যাস ইজ ইকুয়াল টু 70 কেজি। আর আর্থ হলো খুবই মোটা, আর্থের ম্যাস কত? আর্থের ম্যাস হলো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কিলোগ্রাম। সেই ভোটকা, ঠিক আছে? আর্থের ম্যাস কত? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কিলোগ্রাম। এখন আর্থের সাথে ফারহানের, আর্থের সেন্টারের সাথে ফারহানের সেপারেশন কত? আর্থের রেডিয়াসের সমান, তাই না মুবাশিরা? আর্থের রেডিয়াস কত মনে আছে? 6k, yes, approximately 6000, বাট এক্স্যাক্টলি যদি আমরা লিখি 6370 কিলোমিটার, বুঝছো? 6370 কিলোমিটার। তো কিলোমিটার থেকে মিটারে নিব, সমস্যা নাই। সো লেটস ডু দিস ক্যালকুলেশন, যে আর্থের ম্যাস জানি, ফারহানের ম্যাস জানি, তাদের মধ্যে সেপারেশন জানি, জি এর ভ্যালু জানি, তাই না? So we can determine the gravitational force that is acting between whom? Farhan and Earth. Okay, so let's see.
আমরা যদি ভ্যালুস গুলি বসাই, দেখো একজন একটু ক্যালকুলেটর বসাও। 6.67 into 10 to the power minus 11, ফারহানের ম্যাথ 70, আর্তের ম্যাথ হলো 6 into 10 to the power 24 আর ডিভাইডেড বাই 6370। এটা কিলোমিটারে আছে, কিলোমিটার থেকে মিটারে নিলাম, দেন এটার স্কোয়ার। একজন একটু ক্যালকুলেটরে বসায় বলো তো ভ্যালুটা কত আসে। 690.39। সো তাহলে 690.39 নিউটন। তো এটা হলো দা ওয়েট অফ ফারহান, তাই না? যে ফারহান আর আর্থের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। সো আমরা যেটা করতাম যে 700 কি বলে, ফারহানের ম্যাথ হলো 70, এটার সাথে 10 মাল্টিপ্লাই করে যে ও লেভেলস এর জন্য বের করি, অলমোস্ট কাছাকাছি আসছে না? 700 আর 690 তো খুবই কাছাকাছি, রাইট? আর অ্যাকচুয়ালি তো আমাদের জি এর ভ্যালু হলো 10 না, জি এর ভ্যালু কত? 9.81। সো তাহলে এইভাবে করে অ্যাকচুয়ালি ওয়েটের ক্যালকুলেশন করা হয়, বুঝতে পারছো? অর গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্যালকুলেশন করা হয় যারা। এখন দেখো তোমার আর তোমার ক্রাশের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কত কাজ করে, ঠিক আছে? লেটস ডু দ্যাট ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এই ক্যালকুলেশনটা জাস্ট তোমাদেরকে একটা স্যাম্পল দেখানোর জন্য যে অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ফোর্স কিভাবে কাজ করে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বিকজ আমি পেজটা আরেকবার সোয়াইপ করলে দেন যারা এন্ড ও যে হিউম্যান বিইং এর সাথে অ্যাট্রাকটিভ ফোর্স বের করতে চায় তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সের ভ্যালুটা বের করে দেখাবো কত হয়, ঠিক আছে? মোনাইজা এইসব ফাইজলামি করো না। ওকে, সো তাহলে লেটস সি এরপরে কি হয়। আচ্ছা, সো নাও জারার জন্য, জারার ম্যাথ কত? মেয়েদের ম্যাথ আসলে জিজ্ঞাসা করা উচিত না, কিন্তু এখানে 52। তুমি এত লম্বা তাও এত কম। আচ্ছা, আর তোমার ক্রাশের ম্যাথ কত? কি কত? 60 ধরবো? 65। ওকে, তো এখন বলো তুমি কত ডিসটেন্স ধরবা তোমাদের মধ্যে? আর্থের সাথে তো তোমার ডিসটেন্স অনেক বড় ছিল, 6370 কিলোমিটার, কিন্তু তোমার আর তোমার ক্রাশের মধ্যে তো সেপারেশন খুবই কম, তাই না? অনেক কাছে আসছো, বাট স্টিল দেখবা যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত কম আসে। একটা ডিসটেন্স বলো যেটা ইচ্ছা। 100 মিটার বিশাল, তো তাহলে পরে দেখবা জীবনে কোনো অ্যাট্রাকশনে কাজ করবে না। 100 মিটার অনেক বড় ডিসটেন্স। মনে করো 0.5 মিটার, ঠিক আছে? এত ছোট ডিসটেন্স ধরলাম, সো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক বড় আসার কথা না? দেখো কত আসে। সো লেটস সি, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইকুয়াল টু g ইনটু m1 m2 বাই r স্কয়ার অর d স্কয়ার। সো তাহলে 6.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11, জারার ম্যাস 52, ওর মানুষের ম্যাস 65, ডিভাইডেড বাই তাদের মধ্যে ডিসটেন্স হলো মাত্র 0.5 মিটার। বাট স্টিল দেখো তো ক্যালকুলেশন করে ফোর্সের ভ্যালুটা কত আসে। একজন একটু ক্যালকুলেটর বসে ভ্যালুটা বইলো, হ্যাঁ? কত? 0.123456, 6টা জিরো। তো বুঝতে পারছো কেন হিউম্যান আর হিউম্যানের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স এত বড় করে ফিল করা যায় না যারা? সো এটা হলো রিজন, ঠিক আছে? আচ্ছা, সো লেটস মুভ অন। আমাদের ইলেকট্রিসিটি টপিক থেকে আমরা একটু দূরে চলে আসছিলাম, বাট এটা ইন্টারেস্টিং একটা জিনিস আমরা দেখে রাখলাম আর কি। ওকে, সো লেটস গো ব্যাক টু ইলেকট্রিসিটি। সো মাহফুজের যে কোয়েশ্চেনটা ছিল ইলেকট্রিক ফিল্ড রিলেটেড, অর অ্যাকচুয়ালি লাইক চার্জেস রিপেল এন্ড অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট একটা কেন করে, এটার অ্যাকচুয়ালি রিজনিংটা কিসের সাথে রিলেটেড? ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টের সাথে রিলেটেড। সো হোপফুলি এখনের জন্য তুমি অ্যানসারটা পেয়েছো। পরে আবার আমরা সামনে যখন বড় হব, এটুতে উঠলে পরে তোমরা এটা নিয়ে আরো ডিটেইল অনেক কিছু জানতে পারবা। ওকে, সো লেটস সি এরপর কি আছে।
দেখো চার্জিং বাই ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। ইন্ডাকশনের ব্যাপারটা কি বলেছিলাম, যে কোন একটা কিছুকে জোর করে, যে একটা নিউট্রাল একটা অবজেক্ট আছে, দেখো এই যে যে স্ফিয়ারটা দেখতেছো, স্ফিয়ারটা কিন্তু নিজে কিন্তু নিউট্রাল ছিল, কি ছিল, ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস আছে, তাই না? কিন্তু যখন নাকি আমি কি করলাম, এরকম একটা নেগেটিভলি চার্জড ইলেকট্রিক রড কাছে নিয়ে আসতেছি, হোয়াট ইজ হ্যাপেনিং, দ্য ইলেকট্রনস ইনসাইড দ্য স্ফিয়ার, সে কি হচ্ছে, রিপেলড হয়ে দূরে চলে যাচ্ছে না জোহা, যে এখানের মধ্যে নেগেটিভলি চার্জ যে রডটা নিয়ে আসলাম, ওই রডের কাছে রিপেলড হয়ে ইলেকট্রন গুলি দূরে চলে যাচ্ছে। সো তাহলে দিস এন্ড ইজ বিকামিং পার্শিয়ালি পজিটিভ এন্ড আরেক এন্ডে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, সো ওই এন্ডটা কি হয়ে যাচ্ছে, পার্শিয়ালি নেগেটিভ হয়ে যাচ্ছে। সো এখানের জন্য কি হয়, ওই যে মনে আছে আমরা স্মল পিসেস অফ পেপার ছিঁড়ে ছিঁড়ে দেন চুলের সাথে যদি ওরকম কোন চিরুনি বা পেন যদি আমরা ঘষা দিয়ে দেন ওই স্মল পিসেস অফ পেপারের কাছে নিতাম, তো তখন কি হতো, ওগুলো অ্যাট্রাক্টেড হতো না। এটা হলো আমাদের মেইন রিজনটা, যে ইন্ডাকশন। তো কি বলতেছে এখানে দেখো, when a charged rod is held close to an uncharged one, so তার মানে একটা চার্জড রড আর একটা আনচার্জড রডের কাছে নিয়ে আসছি, বা আনচার্জড কোন একটা অবজেক্টের কাছে নিয়ে আসছি, what happens, charge of the opposite sign, যে রড নিজে হলো নেগেটিভ, সো তাহলে সে স্ফিয়ারের আরেক এন্ডকে কি বানায় দিবে, পজিটিভ বানায় দিবে। তো বলতেছে চার্জ অফ দ্য অপোজিট সাইড is induced on the side of the uncharged object closest to the charged one, then the two objects attract each other, তখন তাদের মধ্যে কি হবে, ওরকম টেম্পোরারি একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। তো এই ইন্ডাকশনের কনসেপ্টটা নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই আছে? ইন্ডাকশনের ব্যাপারটা Sir, কি, clear. একটা নিউট্রাল অবজেক্ট থাকবে, একটা চার্জড অবজেক্ট থাকবে, চার্জড অবজেক্টটাকে নিউট্রাল অবজেক্টের কাছে নিয়ে আসলে পরে কি হবে, চার্জ ইনডিউস করা হবে, যে জোর করে নিউট্রাল অবজেক্টের মধ্যে পার্শিয়ালি এক সাইডকে পজিটিভ পার্শিয়ালি এক সাইডকে নেগেটিভ বানায় দেওয়া হবে। ওকে সামিরা, বুঝতে পারছো? ওকে, তো এরপর হ্যাঁ কি ভাইয়া। বলছে দেখো, a good demonstration of this gold leaf experiment, যেটা ডিটেইলটা বইয়ে লেখা আছে, গোল্ড লিফ এক্সপেরিমেন্টের ওইটা আমাদের অ্যাকচুয়ালি কি লেখা নাই, কি বলে স্পেসিফিকেশনের মধ্যে পুরোপুরি নাই, বাট গোল্ড লিফের এই এক্সপেরিমেন্টটা আমরা যদি জানি তো তাহলে পরে আমাদের জন্য ভালো হয় যে কিভাবে এটা কাজ করতেছে। ওকে, তো এখন বলতেছে কি, নেক্সট উই উইল লুক এট ডিফারেন্ট ইউজেস অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। কেমন কেমন, ইলেকট্রোস্ট্যাটিক পেইন্ট স্প্রেইং, এটা আমাদের পুরো স্টুডেন্ট বুক থেকে ডায়াগ্রামটা নেওয়া। হোয়াট উই ডু, যে কালার দিয়ে পেইন্ট করব ওই স্প্রে গানকে একটা চার্জ দেই, আর যাকে পেইন্ট করব তাকে আরেকটা ডিফারেন্ট টার্মিনালের সাথে কানেক্ট করি। সো হোয়াট উইল হ্যাপেন, অপোজিট চার্জেস গুলো অ্যাট্রাক্ট করবে। তো এখানের মধ্যে অ্যাডভান্টেজ গুলা কি, সেভস টাইম, যে অনেক তাড়াতাড়ি পেইন্ট হয়ে যায়, রিডিউসেস ওয়েস্টেজ অফ পেইন্ট, এগুলা কিন্তু স্পেসিফিক মার্ক স্কিমের পয়েন্ট, বুঝছো? তো এইগুলা কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে কেন, সো দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি পিন পয়েন্ট দ্য অ্যান্সার্স। তুমি অনেক বড় অ্যান্সার লিখতে গেলে কি হয়ে যাবে, মেইন এক্সামে অন্য কোয়েশ্চেন অ্যান্সার করার সময় পাবা না। তো এর জন্য মার্ক স্কিমের পয়েন্টগুলো এরকম স্পেসিফিক্যালি আলাদা করে নোট ডাউন করে রাখা হয়েছে তোমাদের সুবিধার জন্য, যেন তোমরা কি করতে পারো, ইজিলি মার্ক স্কিমের পয়েন্টগুলো তোমাদের অ্যান্সারের মধ্যে কভার করতে পারো। ওকে, দেন হার্ড টু রিচ স্পট, যে এরকম কর্নার গুলি বা এজ গুলি, ঠিক আছে, এরকম চিপা চাপা গুলিতে ইজিলি কি করে ফেলতে পারে, রংগুলি রিচ করে ফেলতে পারে, যেটা ম্যানুয়ালি রং করলে পরে পসিবল হইতো না। ওকে, তো তাহলে পরে দিজ আর দ্য অ্যাডভান্টেজেস অফ ইলেকট্রোস্ট্যাটিক পেইন্ট স্প্রেইং। আরেকটা মজার কাজ হয়, কি মজার কাজ, পেইন্টটা সবগুলার কি সেম চার্জ না, সো সিন্স অল দ্য পেইন্ট ড্রপলেটস হ্যাভ দ্য সেম চার্জ, সো কি করবে, তারা কি অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে মাহফুজ? The paint droplets, all of them have the same charge, so they will repel each other. Very good. So repel করলে পরে কি হবে, they will make a fine spray, সুন্দর একটা স্প্রে হবে, যে সুন্দর মতো ছড়ায় যাবে আর কি, বুঝছো? এরকম সুন্দর মতো ছড়ায় গেলে বাইসাইকেলটা বা যে জিনিসটায় পেইন্ট করতেছে ওখানে সুন্দর মতো একটা সিঙ্গেল কোটিং লেগে যাবে গায়ে। ওকে, তো ইলেকট্রোস্ট্যাটিক পেইন্ট স্প্রেইং নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই আছে? Sir, clear. এখানের মধ্যে মানুষজনকে যদি তো যাকে বডি পেইন্ট যে করাবা, তো মানুষজনকে ওরকম টার্মিনালের সাথে কানেক্ট করলে তখন তো তার শক খাবে আর কি, যে ডিরেক্ট ইলেকট্রিক্যাল কানেকশন এসে পড়লে পরে সমস্যা, বুঝছো?
তো ওইটার জন্য আসলে মানুষকে ডিরেক্টলি কোন ব্যাটারি টার্মিনালের সাথে কানেক্ট করা ঠিক হবে না। যদি তুমি তাকে হেট করো তো তাহলে পরে অন্য কথা, ঠিক আছে? ইলেকট্রিক চেয়ারে বসায় তাকে লাস্ট এরকম পেন্টিং করে লাস্টে লোকটা বাঁচবে না আর কি। আর বুঝছো কি কাকে পেন্ট করবো? মুবাশিরাকে? ইয়েস। আচ্ছা, তো এইগুলা কথা এখন পরে বলি, আমরা পরেরটা দেখি কি বলতেছে। ইনজেক্ট প্রিন্টার। ইনজেক্ট প্রিন্টারের কাজটা কি? এটা একদম বোগাস একটা কাজ। হোয়াট হ্যাপেন্স, আমরা ইঙ্ক ড্রপলেট গুলাকে একটা চার্জ দিয়ে রাখি, বুঝছো? কেন? বিকজ ইঙ্ক ড্রপ গুলা, এই যে পেজ আছে, হ্যাঁ, এই পেজের এই পয়েন্টে আমি স্পেসিফিক্যালি কি চাই? ইঙ্কের ড্রপটা চাই। সো হোয়াট হ্যাপেন্স, এই যে পাশে দেখো দুইটা প্লেট আছে, তাই না? একটা পজিটিভলি চার্জড প্লেট, একটা নেগেটিভলি চার্জড প্লেট। তো এখন দেখো প্রিন্টারের ড্রপার হলো একটা। ড্রপার একটা মানে কি বুঝাইতেছে? প্রিন্টারে কি কেউ কখনো কালি ভরছো? প্রিন্টারে যেখানে কালি বের হওয়ার যে স্পটটা, কালি বের হওয়ার স্পট একটাই। সো ওখান থেকে কি হবে? স্ট্রেট পেইন্ট গুলি পড়বে বা ইঙ্ক গুলা পড়বে। তো এখন যদি আমাদের কোনো ডিফ্লেকশন না হয়, কি হয়? সুন্দর মতো জাস্ট স্ট্রেট এসে সেন্টার অফ দা পেজে সবসময় ড্রপ গুলা পড়বে। বাট উই ডোন্ট অলওয়েজ ওয়ান্ট দা ড্রপ টু ফল এট দা সেন্টার। আমাদের তো পুরো পেজ ওয়াইজ যে লেখা লাগবে, সো তাহলে পেজের স্পেসিফিক পয়েন্ট টু পয়েন্ট আমাদের কি করা লাগবে? ইঙ্ক ড্রপ গুলাকে ট্রান্সফার করা লাগবে। সো হাউ ইজ ইট ডান? এই যে আমাদের ইঙ্ক ড্রপ গুলাকে সাইডে ডিফ্লেক্টিং প্লেট গুলা দিয়ে কি করা হয়? বাই অ্যাট্রাক্টিং এন্ড রিপেলিং দা ইঙ্ক ড্রপ গুলাকে পেজের স্পেসিফিক পয়েন্টে পিন পয়েন্ট করা হয়। কি বলতেছে দেখো, ইচ ড্রপ ইজ চার্জড, এই যে প্রত্যেকটা ইঙ্ক ড্রপ চার্জড, এন্ড ডিপেন্ডিং অন দা চার্জেস অন দা প্লেটস ইট উইল বি ডিফ্লেক্টেড টু আ পার্টিকুলার পজিশন। সো তাহলে প্লেট গুলার চার্জ গুলা কি করবে? ডিটারমাইন করবে যে পেজের কোন সাইডে যে ড্রপটা পড়বে। তো বলতেছে কি, চেঞ্জিং দা সাইজ এন্ড সাইন্স অফ দা চার্জ অন দা প্লেটস। তো তাহলে চার্জের অ্যামাউন্ট বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি। এই পাশে পজিটিভ আছে, এই পাশে নেগেটিভ আছে, আমরা অল্টার করে দিতে পারি যে লেফট এরটা এখন নেগেটিভ বানাই দিব, রাইট এরটা পজিটিভ বানাই দিব। যখন যেটা দরকার সোর্স থেকে, যে কম্পিউটারের সাথে বা ল্যাপটপের সাথে যেটার সাথে প্রিন্টারটা কানেক্টেড, সে ডিটারমাইন করবে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। ওটা কম্পিউটারের ব্যাপার, ওইটা আমাদের জানার দরকার নাই। হোয়াট উই সিম্পলি নিড টু নো ইজ দ্যাট ইঙ্কজেট প্রিন্টার কি করবে? চার্জড ইঙ্ক ড্রপ গুলাকে স্পেসিফিক পয়েন্টস অন দা পেপারে ড্রপ করবে, দ্যাটস ইট। ওকে, সো তাহলে allows the drops to be correctly positioned on the paper. ওকে, তো ইনজেক্ট প্রিন্টার নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তো এই মিটিং এর 1 মিনিটের কম বাকি আছে, তোমরা নেক্সটটায় জয়েন করো, ওখানে আমরা ফটোকপিয়ার এন্ড বাকিগুলো দেখতেছি। ওকে, সো সবাই অলরেডি জয়েন করে ফেলছে, দ্যাটস ভেরি গুড। তো এরপর আমরা দেখি ফটোকপিয়ার নিয়ে কি বলা আছে। তো ফটোকপিয়ারের এখানে একটা ভিডিও ইনক্লুড করা, এন্ড ফটোকপিয়ারেরটা কিন্তু তোমাদের মেইন যে লেকচার ভিডিও ছিল ওখানে ডিটেইল ওয়েতে অনেকক্ষণ সময় নিয়ে আমি ডিসকাস করছিলাম, সো ওইটাও তোমরা রিওয়াচ করতে পারো। সো এখানের মধ্যে আমরা দেখি ফটোকপিয়ারের ভিডিওটাই কি বলতেছে। লেটস গো টু ইউটিউব। ওকে, সো अगेन সেম ইনস্ট্রাকশন, ভিডিও দেখতে সময় কোনো প্রবলেম ফেস করলে পরে হ্যান্ড রেজ করবা, ভিডিও পজ দিয়ে তোমার অ্যানসারটা দিয়ে দেন আবার ভিডিও কন্টিনিউ করব। লেটস স্টার্ট। A photocopy machine consists of the following important components: fluorescent bulb, photosensitive drum, toner, and a conveyor belt for loading the blank paper. So here's how it works. When you place a document you want to be copied upside down on the glass and press the start button, an intense beam of light scans across the document from top to bottom. This light then gets reflected and falls on the photosensitive drum, and here is where the magic happens. This photosensitive drum is a metal roller which is electrostatically charged by a high voltage wire called the corona wire. The positive charge from the corona wire gets transferred over to the drum. This metal drum is coated with a photosensitive chemical called selenium.
Selenium has the property of photoconductivity, which means that in the dark it holds charge while in the light it will discharge, meaning it will allow electrons to flow. Now have a look at the document we want to copy. When a beam of light was scanned across the document, light got reflected from the white areas, whereas printed letters being black did not reflect any light. When this reflected light falls on the photosensitive drum, the areas of the photoconductor which was exposed to the light becomes conductive and gets discharged, whereas the areas of the drum that was not exposed to light remains positively charged. Thus we get an electrical shadow of the document on the photosensitive drum. Now as the photosensitive drum rotates, it carries this electrical shadow towards the toner. The toner is negatively charged particles, thus the toner particles stick to the electrical shadow which is positively charged. Thus an ink image of the document is formed on the drum. Then a blank sheet of paper is fed up through the conveyor belt. As it moves along, the paper is given a strong positive charge. The positive charge on the paper is larger than the positive charge on the drum, and this allows the toner particles to be transferred from the surface of the drum onto a piece of paper. This paper then passes through two rollers. The heated pressure from the rollers permanently fuses the particles to the paper. This is why you get that nice warm paper. ওকে, সো তাহলে ফটোকপিয়ারের এই ওয়ার্কিং প্রিন্সিপালটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? যে মেইনলি এখানের মধ্যে কাজটা কি করা হয়? এখানের মধ্যে মেইন কাজটা হলো এরকম, আমি যদি শর্টকাটে আরেকবার বলে দেই, দেখো। সো হোয়াট হ্যাপেন্স, একটা সেলেনিয়াম দিয়ে বানানো একটা ড্রাম থাকে। ওকে, সেলেনিয়ামের প্রপার্টিটা কি? সেলেনিয়ামের প্রপার্টি হলো তার তো ইনিশিয়ালি চার্জ থাকুক, ইলেকট্রিক্যাল সাপ্লাইয়ের সাথে কানেক্ট না করলে তো ফটোকপিয়ার চলে না। হ্যাঁ, অন্য যে কোনো কালারের জন্য সেম, যে টোনার গুলো আমরা ফেলবো, বুঝছো, ওই টোনার গুলাই কি করবে, চার্জড পার্ট গুলাতে লেগে থাকবে। সো ওই সোর্স থেকে যে কোন জায়গায় রেড কালার, কোন জায়গায় গ্রিন কালার, কোন জায়গায় ব্লু, কোন জায়গায় ব্ল্যাক, যেই কালারে দিতে চাও ওই কালার গুলা সোর্স থেকে সিগন্যাল আসবে যে টোনার কোন জায়গায় কোন কালারের টোনার ছিটায় মারা হবে। এর জন্য কালার ফটোকপি একটু দাম বেশি হয়, বিকজ ওগুলো একটু সফিস্টিকেটেড। আমাদের এখানে জাস্ট কি করছে, জাস্ট একটা সামারি বলছে যে দিস ইজ দ্য জেনারেল ওয়ে অফ ফটোকপিয়ার ওয়ার্কস। কালার গুলা ইনক্লুড করলে পরে একটু কমপ্লেক্সিটি বাড়বে, বাট দোজ আর অ্যাকচুয়ালি দ্য সিগন্যালস ফ্রম দ্য সোর্স আর কি। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, সেলেনিয়ামের প্রপার্টিটা কি, তার উপরে যদি কোনো লাইট পড়ে তো তখন ওই জায়গার চার্জ গুলি ডিসচার্জ হয়ে যায়। সো হোয়াট হ্যাপেন্স, আমরা যেই পেপারটা ফটোকপি করব ওটাকে উল্টায় রাখি না, দেন লাইট মারা হয়, লাইটটা যে ড্রামের উপরে রিফ্লেক্ট করে আসবে। তো যেই যেই জায়গায় রিফ্লেকশন হবে মানে কি, পেজের যেই জায়গাগুলিতে ফাঁকা মানে কোনো লেখা নাই ওই জায়গাগুলিতে রিফ্লেকশন ফেরত আসবে, তাই না? তো তাহলে ওখানে থেকে চার্জগুলি ডিসচার্জ হয়ে গেল। তো হোয়াট হ্যাপেন্স, যেখানে যেখানে লেখা আছে ওখানে চার্জগুলি রিমেইনিং থাকবে, দেন ওই টোনার গুলি ছিটায় মারা হবে। তো টোনার গুলি কোন জায়গায় যেয়ে লাগবে, অনলি টু দ্য প্লেসেস যেখানে চার্জগুলি রিমেইনিং আছে। দেন ওখানে থেকে হোয়াইট যে পেজের মধ্যে আমরা ফটোকপি করবো, হোয়াইট পেজের মধ্যে টোনার ইমেজটা ট্রান্সফার করে দেন হিট দিয়ে মেল্ট করা হয় যেন পার্মানেন্ট ইমেজটা ফর্ম করে। দ্যাটস ইট। ওকে, সো হোপফুলি এটা নিয়ে কারো কোনো রকমের কনফিউশন নাই। সো এই ফটোকপিয়ারের পর লেটস সি আর কি বাকি। ওকে, এন্ড নাও ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, এটাও আমাদের স্টুডেন্ট বুকের ডায়াগ্রাম। হোয়াট হ্যাপেন্স, যে ইন্ডাস্ট্রি গুলাতে যখন নাকি আমাদের কোল এইসব জিনিস বার্ন করা হয়, হোয়াট হ্যাপেন্স, অ্যাশ তো বের হয় সাথে ডাস্ট পার্টিকেলও বের হয়, বাট এই ডাস্ট পার্টিকেল গুলা খুবই খুবই হার্মফুল। কেমন, আমরা যদি কি করি এগুলাকে ব্রিদিং এর সাথে নেই, ঠিক আছে, আমরা যে নিঃশ্বাস নেই আমাদের নিঃশ্বাসের সাথে যদি এরকম ডাস্ট পার্টিকেলস গুলি চলে আসে তো তখন কি হবে, আমাদের সাফোকেশন হবে আর ব্রিদিং প্রবলেম হবে। ওকে, তো আমরা চাবো না এইসব ডাস্ট পার্টিকেল গুলি অ্যাটমসফিয়ারে এসকেপ করুক। তো কি করতে হবে, এই যে লম্বা লম্বা চিমনি গুলা দিয়ে যে যায় ডাস্ট পার্টিকেল গুলা আর স্মোক গুলো উপরে যে উঠে আসে, তো কি করবো, ওই চিমনির মধ্যে এরকম প্রেসিপিটেটর রাখবো যেটা কি করবে, ডাস্ট পার্টিকেল গুলাকে অ্যাটমসফিয়ারে এসকেপ করতে দিবে না। হোয়াট হ্যাপেন্স, এই যে নিচে কোল বার্ন করলাম, সাথে কি করতেছে, ডাস্ট এন্ড অ্যাশ পার্টিকেল উপরে উঠতেছে। সো হোয়াট উই ডু, উই ইন্ট্রোডিউস আ মেশ অফ ওয়্যার, যেটা কত
very 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 high negative charge, কত -50,000 volts, ওকে কত -50,000 volts দিয়ে রাখছি। সো তাহলে পরে কি হবে, যে জিনিসই এই মেশের ভিতর দিয়ে যাবে সে কি হয়ে যাবে, চার্জড হয়ে যাবে না, তেমন হলো ব্যাপার। নাও এটা হলো আমাদের ওই বাংলা সিনেমাতে নায়ক যেভাবে নায়িকাকে পটায় না, কমন টাইপের কাহিনী। কেমন, মনে করো নায়িকা হলো কুকুর ভয় পায়, ঠিক আছে, নায়িকা হলো কুকুর ভয় পায়, তো নায়ক কি করলো, ইচ্ছা করে নায়িকার পিছে নিজের ভাড়া করা কুকুর ধরায় দিছে। তো কুকুর তো নায়িকার পিছে দৌড়াইতেছে, সো দেন নায়ক যে কি করবে, নায়ক যে নিজে আবার ওই কুকুরগুলোকে থামাইলো, দেন নায়িকাকে পটাই ফেললো, বুঝছো। সো হোয়াট উই ডু ইজ সিমিলার কাইন্ড অফ থিং ওভার হিয়ার। কেমন, আমরা ইচ্ছা করে কি করছি, ডাস্ট পার্টিকেল গুলাকে চার্জড বানাইলাম, তাই না ফারহান? আমরা ফার্স্টে ইচ্ছা করে ডাস্ট পার্টিকেল গুলাকে চার্জ বানাইছি, নাও উপরে আবার ওই চার্জ গুলাকে রিলিজ করার জন্য কি করছি, আর দ্যাট মেটাল প্লেট রেখে দিচ্ছি। মানে কি, প্রথমে ইচ্ছা করে চার্জ আপ করছি, দেন বলতেছি আচ্ছা এখানে আসলে তুমি ডিসচার্জ হইতে পারবা, ঠিক আছে। ইট ইজ লাইক সামথিং যে ইউ ইন্ট্রোডিউস আ প্রবলেম, দেন তুমি এই প্রবলেমের সলিউশনটা দাও ইন অর্ডার টু টেক অ্যাডভান্টেজ অফ সামথিং, এমন টাইপের ব্যাপার। সো তুমি কি করলা, নিচের এই মেটাল মেশের মধ্যে ইউ চার্জ দা ডাস্ট পার্টিকেলস, দেন তুমি এই মেটাল প্লেট দিয়ে ডাস্ট পার্টিকেল গুলাকে ডিসচার্জ করলা। সো ডিসচার্জ করলে তখন ডাস্ট পার্টিকেল গুলি কি করবে, মেটাল প্লেটের গায়ে লেগে থাকবে, তো তখন কি হয়, এই যে স্মোক উইথ ডাস্ট পার্টিকেলস রিমুভ। সো আমাদের পয়েন্টস গুলাকে এগুলা যদি দেখি, the mesh of wire has a very high negative voltage across them. When the ash and dust particle pass through them, they also become negatively charged. So কি হয়, these negatively charged particles then stick to the earthed metal plates, so are removed from the smoke, thus reducing environmental pollution. এই ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? No, sir. ওকে, সো তাহলে এরপর আমরা দেখি রিস্কস এন্ড প্রিকশনস। কেমন, ডেঞ্জার্স উইথ স্ট্যাটিক ইলেকট্রিসিটি, লার্জ ফিউয়েল ট্যাঙ্কারস এন্ড এয়ারপ্লেনস কি হয়ে যায়, তাদের লম্বা জার্নিটা চার্জ হয়ে যায় কিভাবে, এই যে ফ্রিকটিভ রাবিং উইথ দ্য এয়ার, এয়ারের সাথে রাবিং এর জন্য ফ্রিকশন হয় এন্ড ওটার জন্য কি হয়, ইলেকট্রন ট্রান্সফার হয়। সো বলতেছে if you then carelessly touch the vehicle you will receive a shock, worse if the vehicle is refueled before removing this build up charge, যে চার্জটা আটকায় আছে ওই চার্জটাকে রিমুভ না করে যদি তুমি রিফুয়েলিং করতে চাও, so what might happen, a spark will result and this might cause an explosion. So সলিউশনটা কি, সলিউশনটা হলো এমন, রিফুয়েলিং এর আগে কি করব, রিফুয়েলিং এর আগে আমরা একটা আর্থ মেটাল প্লেটের সাথে কানেক্ট করে দিব or আর্থিং ওয়্যারের সাথে কানেক্ট করে দিব। so what will happen, যে চার্জগুলি আটকায় ছিল ওই চার্জগুলি কি হয়ে যাবে, ডিসচার্জ হয়ে যাবে, দেন আমরা কি করব, রিফুয়েলিং এর কাজটা করব। সো বলতেছে কি, সো ইন দিস সিচুয়েশনস দ্য অবজেক্ট মাস্ট বি আর্থড ফার্স্ট ইউজিং হোয়াট, ইউজিং thick metal cable connected to the ground. This makes the static charge to flow to the ground and dissipate. Okay, তো এই পয়েন্টস গুলি এগুলি কিন্তু খুবই কনসাইজ ওয়েতে অনেক ইম্পর্টেন্ট কতগুলি পয়েন্ট বলা। তো তোমরা এগুলি ব্যাপার, এগুলি স্লাইডস গুলার স্ক্রিনশটস নিয়ে রাখো, পরে যেন তোমরা নোট ডাউন করে ফেলতে পারো অর ওয়ার্কশিট গুলা সলভ করতে সময় এটা হেল্প নিতে পারো। অলরাইট, এন্ড দ্যাটস অল ফর চ্যাপ্টার 9। ওকে, সো তোমাদের যাদের 8টা বাজে এক্সাম আছে তোমরা তোমাদের এক্সামের জন্য চলে যেতে পারো। আমি ডিটেইলস গুলা বলে দিব, যে টেস্টের ডিটেইলস গুলি আজকে রাতে নোটিসের মধ্যে বলে দিব গ্রুপের মধ্যে, ঠিক আছে। তো আমাদের ক্লাস আজকে এখন এইটুকুই, আল্লাহ হাফেজ। না এই ফ্রাইডেতে এক্সাম নিবা না? না না, এই ফ্রাইডেতে না, সামনের ফ্রাইডেতে ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম একসাথে মিলায়। ওকে, আচ্ছা, ঠিক আছে, বাই, আল্লাহ হাফেজ।